সুপ্রিয় নার্সিং শিক্ষার্থীবৃন্দ, আজকে আপনাদের 19তম ক্লাস আইভি ফ্লুইডস নিয়ে আলোচনা করা হবে। ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের ক্লিনিক্যাল এরিয়াতে। কিছুটা সময় অপেক্ষা করে আমি গ্রুপে লিঙ্কটা শেয়ার করার জন্য, এরপর আমরা ক্লাসটি শুরু করব। ওকে, আরফিন, আমি রুহি, সালাম জানাইছি। ওয়ালাইকুম আসসালাম। কই ক্লাসে কেউ আসে না কেন? কয়জন আসছে? কিছুই তো দেখি না। 9 জন। আপনারা ক্লাসটা অনেকেই জানেন, ক্লাসের টপিক সম্পর্কে আপনারা ক্লাসকে শুরু করি। যারা আসবে পরে তারা দেখে নেবে। আইভি ফ্লুইডসে যে ধরনের ফ্লুইডসগুলো আমরা ইউজ করি, সেই ফ্লুইডসগুলো কম্পোনেন্টস, ব্যবহার আর সময় থাকলে আইভি ফ্লুইডস ক্যালকুলেশন অলরেডি শেখানো হয়েছে, আরেকটাবার শেখানো। প্রথমে শুরু হচ্ছে নর্মাল স্যালাইন দিয়ে। নর্মাল স্যালাইন, নর্মাল স্যালাইনের কি বলছে, একটা স্টেরাইল সলিউশন, সোডিয়াম ক্লোরাইড রয়েছে, সোডিয়াম রয়েছে, ক্লোরাইড রয়েছে, সল্ট ইন ওয়াটার। ওকে, সল্ট ইন ওয়াটার অর্থাৎ ক্লোরাইডের মধ্যে আমাদের লবণ রয়েছে। ঠিক আছে, কম্পোনেন্টস কি? সোডিয়াম ক্লোরাইড রয়েছে 0.9%, 0.9% রয়েছে আমাদের সোডিয়াম ক্লোরাইড। অর্থাৎ আপনার 1 লিটার স্যালাইনে 9 গ্রাম রয়েছে। অসমোলারিটি কত? 308 অসমোলারিটি। এটা আমাদের আইসোটনিক সলিউশন। বেসিক কথা, নর্মাল স্যালাইনে কি রয়েছে? সোডিয়াম ক্লোরাইড রয়েছে 0.9%। নেক্সট হচ্ছে সোডিয়াম ক্লোরাইড বা নর্মাল স্যালাইন আমরা কোন কোন সময় ব্যবহার করি। 1 নাম্বার দেওয়া হয়েছে ফ্লুইড রিপ্লেসমেন্ট। শরীরে ফ্লুইড রিপ্লেসমেন্টের জন্য সোডিয়াম ক্লোরাইড বা নর্মাল স্যালাইন, যে কোনো শরীরে ফ্লুইড লস হলে স্যালাইন দেওয়া হয়। হাইপোটেনশন অর্থাৎ রোগীদের যদি ব্লাড প্রেশার কম থাকে, সোডিয়ামে কি করে ব্লাড প্রেশার বাড়ায়, বিপি বাড়ায়, তাহলে 1 নাম্বার হচ্ছে হাইপোটেনশন। ব্লাড প্রেশার কম থাকলে সে সময় হাইপোটেনশন দেয়। 2 নাম্বার আইভি ড্রাগ ডাইলেশন, যে কোনো ড্রাগ ওষুধ ডাইলেশনের জন্য আমরা নর্মাল স্যালাইন ব্যবহার করি। 3 নাম্বার হচ্ছে ওন্ড ইরিগেশন, যে কোনো আমরা ড্রেসিং করি সেইগুলোর ক্ষেত্রে আমরা কি করি, নর্মাল স্যালাইন আমরা ইউজ করি। ইলেকট্রোলাইটস ব্যালেন্স দেওয়া হয়েছে এখানে। মেইনটেন সোডিয়াম অ্যান্ড ক্লোরাইড লেভেল, অর্থাৎ কোনো রোগী, যে সময় আমরা গতকালকে ক্লাসে শিখেছি যে সোডিয়াম 135 থেকে 145, এটা যে নর্মাল রেঞ্জ। অর্থাৎ কোনো রোগী যদি 135 বা 133 হয়, সেই রোগীগুলোকে হাইপোন্যাট্রিমা বলে। কি হাইপোন্যাট্রিমিয়া বলে। সেই রোগীগুলোকে কি দেওয়া হয়? নর্মাল স্যালাইন দেওয়া হয়। আর ডিউরিং সার্জারির সময় সোডিয়াম ক্লোরাইড দেওয়া হয়। এখানে যে পয়েন্টগুলো দেওয়া রয়েছে, এগুলো ছাড়া মেন যে পয়েন্ট, যদি ভাইভাতে জিজ্ঞাসা করে নর্মাল স্যালাইন কোন কোন সময় ব্যবহার করা হয়, 1 নাম্বার, নর্মাল স্যালাইনে কি রয়েছে? NaCl, সোডিয়াম আর ক্লোরাইড রয়েছে, অর্থাৎ লবণ রয়েছে। শরীরে যদি লবণের পরিমাণ কমে যায়, ঠিক আছে, শরীরে যদি লবণের পরিমাণ কম থাকে, অর্থাৎ
NaCl 135 থেকে 145, এই লেভেলে 135-এর নিচে আসলে সেই সময় নর্মাল স্যালাইন দেওয়া হয়, 1 নাম্বার। 2 নাম্বার কেন দেওয়া হয়? লবণ আমাদের কি করে? বিপি বাড়ায়, ব্লাড প্রেশার বাড়ায়, লো ব্লাড প্রেশার। 2 নাম্বার ব্যবহার হয়েছে হাইপোটেনশন। হাইপোটেনশন যদি রোগীর ব্লাড প্রেশার কমে থাকে সেই সময় ব্যবহার করা হয়। 3 নাম্বার ডিএম পেশেন্ট, ডায়াবেটিস মেলাইটাস, যে রোগীগুলো ডায়াবেটিস রয়েছে সেই রোগীগুলোকে তো ডেক্সট্রোজ দেওয়া যায় না, ডেক্সট্রোজ অ্যাকোয়া দেওয়া যায় না, সেই রোগীগুলোকে কি হয়? নর্মাল স্যালাইন দেওয়া হয়। তাহলে কয়টা মেন ব্যবহার জানলাম? হাইপোন্যাট্রিমিয়া পেশেন্টকে সোডিয়াম ক্লোরাইড দেওয়া হয়, নর্মাল স্যালাইন ব্যবহার করা হয়। রোগী হাইপোটেনশন, যে রোগী ব্লাড প্রেশার কমে গেছে, লো ব্লাড প্রেশার, সেই রোগীগুলোকে দেওয়া হয়। 3 নাম্বার ডায়াবেটিস মেলাইটাস রোগীকে নর্মাল স্যালাইন দেওয়া হয়। আর 4 নাম্বার হচ্ছে যে কোনো টাইপের ড্রেসিংয়ে বা ইরিগেশন, ইউরিনারি ব্লাডার ইরিগেশন, সেগুলোতে আমরা ব্যবহার করে থাকি। ওকে, এই কথাগুলো কিন্তু মনে রাখতেই হবে, না রাখলে কিন্তু হবে না। পরীক্ষাতে খুব গুরুত্বপূর্ণ। এখানে যে মেনটেনগুলো দেওয়া আছে অন্তত এই 3টা মনে রাখবেন। হাইপোন্যাট্রিমিয়া হলে দেওয়া হয়, ব্লাড প্রেশার কম থাকলে দেওয়া হয়, ডায়াবেটিস রোগীদের দেওয়া হয়। যে কোনো কারেন্টের ড্রেসিংয়েও আমরা সোডিয়াম ক্লোরাইড বা নর্মাল স্যালাইন ইউজ করে থাকি। সাইড ইফেক্ট, বেশি সোডিয়াম ক্লোরাইড দিলে গায়ে হাইপারন্যাট্রিমিয়া হতে পারে, ফ্লুইড ওভারলোড হতে পারে, মেটাবলিক অ্যাসিডোসিস হতে পারে, খুব কম। এই কথাটাই বলা হচ্ছে। এখন মেন পয়েন্ট আপনাদের পরীক্ষাতে আসবে যে এই স্যালাইনটা আইসোটনিক, হাইপোটনিক না হাইপারটনিক। প্রথমত আমরা জানবো যে আইসোটনিক কাকে বলে। আমাদের ব্লাডের যে প্লাজমা রয়েছে, ব্লাডের যে কি রয়েছে, প্লাজমার অসমোলারিটি হচ্ছে আপনার 275 থেকে 295। 275 থেকে 295, এটা একটা এমসিকিউ, এটা মুখস্থ করে রাখবেন। ব্লাডের প্লাজমা কত? 275 থেকে 295 হয়েছে আমাদের ব্লাডের প্লাজমার বা ঘনত্ব। যে সলিউশনগুলো এই সেম ঘনত্বের মধ্যে রয়েছে সেগুলোকে বলা হয় আইসোটনিক। যেগুলা সেম রয়েছে আইসোটনিক, যদি কম থাকলে হাইপোটনিক, হাইপোটনিক যদি বেশি থাকে হাইপারটনিক বলা হয়। তাহলে নর্মাল স্যালাইন সম্পর্কে আমরা আগে জানবো যে কত ধরনের নর্মাল স্যালাইন আমরা ব্যবহার করে থাকি। 1 নাম্বার 0.9%, এটা কমন ব্যবহার করি। 2 নাম্বার 0.45%, এটাও ব্যবহার করা হয়। 3 নাম্বার 0.22%, এবং 4 নাম্বার 3%, অনলি 3%। 4 ধরনের নর্মাল স্যালাইন আমরা ইউজ করে থাকি। সব থেকে কমন হচ্ছে 0.9%। কমন হচ্ছে 0.9% হচ্ছে কমন স্যালাইন। 0.9% স্যালাইনের অসমোলারিটি হচ্ছে 308। কত? 308। সোডিয়াম রয়েছে, সোডিয়াম রয়েছে 154, এবং ক্লোরাইড রয়েছে 154। দুইটা মিলে যোগ করলে 4 4 8, 10 আর 3, 308 হচ্ছে অসমোলারিটি। মুখস্থ করতে হবে পরীক্ষার জন্য। যে পরীক্ষা আসবে কিভাবে প্রশ্ন আসবে জানেন? প্রশ্ন এই আসবে যে হুইচ সলিউশন ইজ হাইপোটনিক। 1 নাম্বার দেওয়া থাকবে 0.9% NS, বি নাম্বার দেওয়া থাকবে 0.45% NS, 3 নাম্বার দেওয়া থাকবে 5% DNS, হ্যাঁ, 4 নাম্বার দেওয়া থাকবে 3% NS। এর মধ্যে কোনটা হাইপোটনিক সলিউশন? কোনটা হাইপোটনিক সলিউশন? হুইচ সলিউশন ইজ হাইপোটনিক? 0.9% অসমোলারিটি হচ্ছে 308, এটা হচ্ছে আইসোটনিক, এটা হচ্ছে আইসোটনিক, তাহলে এটা বাদ। 0.45% অর্থাৎ 0.9% যদি 308 হয় অসমোলারিটি, তাহলে এর অর্ধেক 45, 154 হবে অসমোলারিটি। এই যে 0.45% অসমোলারিটি 154। অ্যান্সার হচ্ছে এটা, অ্যান্সার হচ্ছে এটা। 5% ডিএনএস হচ্ছে হাইপারটনিক। ওকে, 3% নর্মাল স্যালাইন হাইপারটনিক। এইভাবে আপনাদের মুখস্থ করতে হবে। এই স্লাইড থেকে পরীক্ষা আসবে, তাহলে আপনারা মুখস্থ করবেন 0.9% হচ্ছে আইসোটনিক, 0.9% হচ্ছে আইসোটনিক, 0.45% এবং 0.22% এই দুইটা হচ্ছে হাইপোটনিক, এই দুইটা হচ্ছে হাইপোটনিক। এবং 3% অনেক বেশি, 3 গুণ হবে, এটা 0.9, 0.9, আর এটা হচ্ছে 0.
4.5, 9 মানে 90, 90 অর্ধেক 45, এটা 308 হলে, 308 হলে এটা 154 হবে। মনে রাখার সহজ কৌশল, 154 হবে, এই যে 154। 0.22 মানে 45 অর্ধেক 22, তাহলে কত হবে? 74, 74, 77। এইটা আইসোটনিক আর দুইটা হাইপোটনিক। 3%, 3% মানে 3 গুণ হচ্ছে। 3% তো অনেক বেশি। 1054 অসমোলারিটি, 1026, 1026, এটা হচ্ছে হাইপারটনিক। অর্থাৎ নর্মাল স্যালাইন থেকে 4 ধরনের স্যালাইন ইউজ করা হয় এগুলো, আর 3% আইসিইউতে ব্যবহার করা হয়। যে রোগীগুলো সিভিয়ার হাইপোন্যাট্রিমিয়া সেই রোগীগুলোকে 3%, 3% নর্মাল স্যালাইন কেউ ব্যবহার করেছেন? এগুলো তো আইসিইউতে ইউজ করা হয়, আইসিইউ, সিসিইউ এগুলোতে ইউজ করা হয় 3% নর্মাল স্যালাইন। প্যাকেট রেড কালারের প্যাকেট থাকে। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বুঝতে অসুবিধা হলে কমেন্টস করুন। এই স্লাইড থেকে প্রশ্ন কিন্তু আসবে। নেক্সট, ডেক্সট্রোজ অ্যাকোয়া, ডিএসএলআই। ডেক্সট্রোজ অ্যাকোয়া হচ্ছে ডিএসএলআই। ডেক্সট্রোজ মানে গ্লুকোজ, আপনারা শিখছেন না? ডেক্সট্রোজ মানে গ্লুকোজ। ডেক্সট্রোজ ইজ এ ফর্ম অফ দ্য গ্লুকোজ আর সুগার। সুগার অর্থাৎ এই স্যালাইনটা শুধুমাত্র ডেক্সট্রোজ রয়েছে, সুগার রয়েছে। কি বলছে এখানে? আমরা 5% ডেক্সট্রোজ ব্যবহার করা হয়। 5% থাকে 1 লিটারে 50 গ্রাম গ্লুকোজ থাকে। এর অসমোলারিটি হচ্ছে 278, অসমোলারিটি হচ্ছে কত? 278। এখন এখানে একটা কথা রয়েছে, বাহিরে যে সময় ফ্লুইডস দেব না, ফ্লুইডস দেওয়ার আগে আইসোটনিক, যেহেতু আমরা আইসোটনিক জানি কত? 254, এই 275 থেকে 295, এটা হচ্ছে আমাদের নর্মাল। এই যে আরফিন আমিন রুহির, আপনি যে কোয়েশ্চেনটা করেছেন সেটা নিয়ে আলোচনা করছি। নর্মাল স্যালাইনে যেটা বলেছি সেগুলো শরীরে ঢোকার পরেও সেম রেজাল্ট থাকবে। নর্মাল স্যালাইনে এইগুলো শরীরে ইন হওয়ার পরেও সেম থাকবে, কোনো চেঞ্জ হবে না। কিন্তু ডেক্সট্রোজ স্যালাইনে, ডিএস স্যালাইনে এই যে শরীরে ঢোকার আগে আইসোটনিক, আইসোটনিক কি বলছে? শরীরে ঢোকার আগে আইসোটনিক বলতেছে যে 278, যেহেতু নর্মাল রেঞ্জের মধ্যে আইসোটনিক। কিন্তু 5% ডিএ, 5% ডিএ শরীরে, 5%, 5% ডিএ বডিতে ইন হওয়ার পরে হাইপোটনিক হয়ে যাবে, হাইপোটনিক হয়ে যাবে, এটা মাথায় রাখবেন। এক্সট্রা নিয়ম হচ্ছে ডিএ স্যালাইন, অনেক রকম ডিএ স্যালাইন রয়েছে। 5%-এর অসমোলারিটি হচ্ছে 278, 278 হচ্ছে 5%-এর। 10% হবে ডবল, 8 দুগুণে 16, 7 দুগুণে 14, 15, 5, 2 4, 2 4, 456 হবে। এটা হাইপারটনিক হবে বাইরে, ভেতরে ঢুকলে আইসোটনিক হবে। যাক, এটা মনে রাখবেন যে 5% আলোচনা হচ্ছে, 5% ডেক্সট্রোজ, না বুঝলে কিন্তু ক্লিয়ার হয়ে যায়। 5% ডেক্সট্রোজের অসমোলারিটি হচ্ছে 278, এটা বাহিরে আইসোটনিক, শরীরে ঢোকার পরে হাইপোটনিক হবে। ডিএসএলএন কাদের ব্যবহার করা হয়? হাইপোগ্লাইসিমিয়া, যে রোগীগুলো শরীরে গ্লুকোজ কমে যায় সেই রোগীগুলোকে ডিএসএলএন করা হয়। অর্থাৎ হাইপোগ্লাইসিমিয়ার শক যে রোগী আসে সেগুলোতে 25% নিউট্রিডেক্স, 25% নিউট্রিডেক্স আমরা ইউজ করে থাকি। ঠিক আছে? তারপর ইনসুলিন শকের রোগী, ডিহাইড্রেশন রোগী, তো নিউট্রিশনাল সাপোর্ট পেশেন্ট হু আর আনএবল টু ইট, খেতে পারছে না, তাদেরকে ডিএসএলএন গুলো ইউজ করা হয়। সাধারণত জেনারেল উইকনেস, কিন্তু ডায়াবেটিস মেলাইটাসদের আমরা ডিএসএলএন ইউজ করি না, নর্মাল ইউজ করি না। কোন সময় ইউজ করব? কোনো রোগী যদি ইনসুলিন শক বা হাইপোগ্লাইসেমিয়া আসে সেই সময়তে আমরা ডিএসএলএনটা ব্যবহার করা হয়। ডায়াবেটিস রোগীদের তো সুগার দেওয়া নিষেধ, সুগার দেওয়া নিষেধ, এর জন্য ডিএসএলএন দেওয়া হয় না। হ্যাঁ, অসমোলারিটি কোনটা মুখস্থ করতে হবে। আমার যেমন মুখস্থ হয়ে গেছে, আপনারাও মুখস্থ করবেন। ঠিক আছে? কন্ট্রাইন্ডিকেশন, ডিএসএলএন কাদের দেওয়া হয় না? ডায়াবেটিস, ব্রিথিং প্রবলেম, ইলেকট্রোলাইট যদি পটাশিয়াম বেশি থাকে সেগুলোকে দেওয়া যাবে না, কিডনি ডিজিজ এগুলোতে দেওয়া যাবে না। এখন হচ্ছে মেন পয়েন্ট হচ্ছে এখানে, আমরা এই স্যালাইনটা কত ধরনের পেয়ে থাকি? 5% ডিএসএলএন পেয়ে থাকি, 10% পেয়ে থাকি, 25% পেয়ে থাকি। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যত পার্সেন্টেজ বাড়তেছে তত এর ঘনত্ব বাড়বে। 5% ডিএসএলআইন, 5% ডিএসএলআইনের অসমোলারিটি কত রয়েছে? 278। তাহলে 10%-এ কত হবে? 556 হবে, ডবল হবে। 25%-এ কত হবে? 5 গুণ হবে, 1000 কত?
13,690 অসমোলারিটি। এখন আপনারা স্যার কেন শরীরে ইন হওয়ার পর হাইপোটনিক হলো, কোনো কি কারণ রয়েছে? কারণ তো রয়েছে অবশ্যই। ইন্টারসেলুলার ফ্লুইড এবং এক্সট্রাসেলুলার ফ্লুইডের সেলুলার অ্যাক্রস যে মেমব্রেন রয়েছে, ঠিক আছে, সেলুলার অ্যাক্রস যে মেমব্রেন রয়েছে এখানে গিয়ে আপনার গ্লুকোজ কিছুটা কমে যায়। ইন্টারসেলুলার ফ্লুইড থেকে এক্সট্রাসেলুলার গেলে গ্লুকোজ কিছুটা টেনে যায়, তখন আইসোটনিক কমে যায়, ঠিক আছে। এখন মেন পয়েন্ট শুনেন। আপনারা ডিউটি অবস্থায় এই যে ডিএসএলএন ডেক্সট্রোজ অ্যাকোয়া কয় ধরনের ব্যবহার করছেন? 5% কমন ব্যবহার করা হয়, ঠিক আছে, COMMON কমন ব্যবহার হয় 5% ডিএ। 10%ও ব্যবহার করা হয়, 25% লাইফ সেভিং ড্রাগ, ঠিক আছে। 25% ডিএসএলএন লাইফ সেভিং ড্রাগস, অর্থাৎ যে সময় হাইপোগ্লাইসিমা হয়ে রোগীগুলো আসবে সেইগুলোকে 25% রানিং দেওয়া হয়। গতকালকে শেখানো হয়েছিল না যে 3 নিচে আসলে 3 মিলিমোল নিচে আসলে পরে বলা হয় শকে যাওয়া হয়, হাইপোগ্লাইসিমা শকে বলা হয়। তাহলে আমরা জানছি যে 5% এর অসমোলারিটি 278, এটা হচ্ছে আইসোটনিক, কিন্তু শরীরে ঢোকার পরে হাইপোটনিক হবে, হাইপোটনিক হবে। 10% দিয়ে হচ্ছে হাইপারটনিক, 10% দিয়ে হচ্ছে হাইপারটনিক, এটা শরীরে ঢোকার পর আইসোটনিক হবে, আইসোটনিক হবে। 25% হাইপারটনিক, এটা বডিতে ঢোকার পরেও হাইপারটনিকই থাকবে। তাহলে এই দুইটা মনে রাখবে, ওকে। তাহলে কি বললাম আমরা, যে 5% ডেক্সট্রোজ নিয়ে আলোচনা হচ্ছে। ডেক্সট্রোজ স্যালাইন 3 ধরনের, 5%, 5%, 10%, 25%। 5%-এর 278 অসমোলারিটি। একটা মজার বিষয় আছে, আমরা নর্মাল স্যালাইনে কত পেয়েছি অসমোলারিটি? 308, 308। আর ডিএ স্যালাইনে কত পাইলাম? 278, 278। তাহলে কত হচ্ছে? 8 আর 8-এ 16, 6 হাতে থাকে 1, 7 আর 1-এ 8, 3 আর 2-কে 5, 586 হবে ডিএনএস এ। ডিএনএস নামক একটা স্যালাইন আছে, 5% ডিএনএস এ 586 হবে। নেক্সট স্লাইডে আমরা আলোচনা করব। তাহলে নিউট্রিডেক্স আমরা কয়টা জানলাম ডেক্সট্রোজ স্যালাইন সম্পর্কে? ডেক্সট্রোজ স্যালাইন হচ্ছে 5%, 10%, 25%। 5% আইসোটনিক, 10%, 25% হাইপারটনিক। বডিতে ঢোকার পর চেঞ্জ হবে, আইসোটনিক থেকে হাইপোটনিক হয়ে যাচ্ছে, হাইপারটনিক থেকে আইসোটনিক হয়ে যাচ্ছে, আর এটা হাইপোটনিকই থেকে যাচ্ছে। নেক্সট হচ্ছে ডেক্সট্রোজ ইন নর্মাল স্যালাইন, অর্থাৎ ডিএনএস স্যালাইন সম্পর্কে বলা হচ্ছে। ডিএনএস স্যালাইন সম্পর্কে বলা হচ্ছে, অর্থাৎ নর্মাল স্যালাইনের মধ্যে কি রয়েছে? ডেক্সট্রোজ রয়েছে, ওকে। সেই কথাটাই বলা যায় ডিএনএস স্ট্যান্ডার্ড ফর ডেক্সট্রোজ ইন নর্মাল স্যালাইন। এটা ইন্টারভেনাস ফ্লুইড, ডেক্সট্রোজ মানে গ্লুকোজ রয়েছে, এবং কি রয়েছে? নর্মাল স্যালাইন রয়েছে। অর্থাৎ এই 10 মিনিট আমি যে আলোচনাগুলো করছিলাম, প্রথমে আলোচনা করা হয়েছে নর্মাল স্যালাইন সম্পর্কে 0.9%, এরপরে হচ্ছে ডেক্সট্রোজ স্যালাইন সম্পর্কে 5% ডেক্সট্রোজে ছিল কত? 5% ডেক্সট্রোজ ছিল, ওকে। এই দুটো যদি যোগ করি, আমি যদি যোগ ফল দিই, তাহলে কি হচ্ছে? ডি করতে ডি আর এনএস করতে এনএস, ডিএনএস, অর্থাৎ 5% কি রয়েছে? ডেক্সট্রোজ রয়েছে, আর 0.9% রয়েছে সোডিয়াম NaCl, সোডিয়াম ক্লোরাইড। এখন যদি অসমোলারিটি বের করি, 5% ডেক্সট্রোজের অসমোলারিটি কত ছিল? 278, 278। আর 9% সোডিয়াম ক্লোরাইডের অসমোলারিটি কত ছিল? 308, 308। তাহলে কত হচ্ছে? 8 আর 8-এ 16, 6, 7 আর 1-এ 8, 3 আর 2-এ 5, 586। এটা কি অসমোলারিটি? 586 হলে কি হাইপারটন, হাইপারটন। তাহলে ডিএনএস নিয়ে আমরা এখন আলোচনা করছি, অঙ্কের আকারে আপনাদের শেখানো হলো। অর্থাৎ নর্মাল স্যালাইন আর ডেক্সট্রোজ স্যালাইন মিলে ডিএনএস স্যালাইন তৈরি হয়। সেই কথাই বলা হয়েছে কম্পোনেন্ট অফ ডিএনএস 5% ডেক্সট্রোজ। এই যে 5% ডিএনএস, 5% ডেক্সট্রোজ বা গ্লুকোজ রয়েছে, 0.9% সোডিয়াম ক্লোরাইড রয়েছে। সো 5% ডিএনএস এ 50 গ্রাম সুগার রয়েছে, 9 গ্রাম সোডিয়াম ক্লোরাইড রয়েছে। অসমোলারিটি 278 হয়েছে 5%, 308 হয়েছে নর্মাল স্যালাইন, 586 অসমোলারিটি। এটা হচ্ছে হাইপারটনিক। কি অ্যান্সার হচ্ছে? হাইপারটনিক। আশা করি আপনারা পারবেন। ডিএনএস কাদের ব্যবহার করা হয়? ডিএনএস স্যালাইন ব্যবহার করা হয় আপনাদের যে পেশেন্টগুলো ডিহাইড্রেশন রয়েছে, ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স রয়েছে, শরীরে এনার্জি নাই, এনার্জি দেওয়া হয়, এনপিও রয়েছে যে রোগীগুলো,
তারপর ডায়াবেটিস নাই, হ্যাঁ, হাইপোগ্লাইসেমিয়া থাকলে অনেক সময় দেওয়া হয়। অর্থাৎ অ্যাজ ওয়েল অ্যাজ আপনি যদি অসুস্থ হয়, আমাদের ডায়াবেটিস না থাকলে, শরীর দুর্বল থাকলে আমরা ডিএনএস স্যালাইন নিতে পারি বা ব্যবহার করতে পারি। আর হচ্ছে পোস্ট অপারেটিভ, হ্যাঁ, যে ওটি হলে সেগুলোকে দেওয়া হয়, ডিহাইড্রেশন রোগীকে দেওয়া হয়, সাপোর্টিভ থেরাপি, এগুলা ব্যবহার আশা করি পারবেন। ডেঙ্গু, ম্যালেরিয়া, অ্যান্টারিক ফিভার, এগুলোতে সবকিছুই ডিএনএস ব্যবহার করা হয়। এখন যদি কাদের দেব না, সবকিছুই জানেন, যদি হার্ট ডিজিজ, রেনাল ইম্পেয়ারমেন্ট, মানে যদি কিডনিতে সমস্যা থাকে, ঠিক আছে, এই হাইপারনেট্রিমিয়া, যে রোগী সোডিয়াম বেশি, সেই রোগীগুলো তার নর্মাল স্যালাইন দিতে পারবো না, এইগুলোতে দিতে পারবো না। আমরা এই ডিএনএ স্যালাইন দেওয়ার সময় মনিটরিং করতে হবে ইলেকট্রোলাইট, সোডিয়াম দেখতে হবে, পটাশিয়াম দেখতে হবে, ক্লোরাইড দেখতে হবে, ব্লাড গ্লুকোজ দেখতে হবে, ইউরিন আউটপুট দেখতে হবে, ইডিমা দেখতে হবে, ব্লাড প্রেশার দেখতে হবে। এইগুলো মেনটেন্স করা লাগে, যেহেতু কেন মেনটেন্স করা লাগে, বিপি বাড়ায় কিসে, বিপি ব্লাড প্রেশার বাড়ায় এনএসিএল অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডে ব্লাড প্রেশার বাড়ায়। যে রোগীগুলো হাইপার টেনশন রয়েছে, সেই রোগীগুলোকে নর্মাল স্যালাইনও দেওয়া যাবে না, ডিএনএসও দেওয়া যাবে না। এক, যে রোগীগুলোর ব্লাড গ্লুকোজ বেশি, ব্লাড গ্লুকোজ বেশি, যে রোগী ব্লাড গ্লুকোজ বেশি, সেই রোগীগুলোকে ডিএসএলএনও দেওয়া যাবে না, ডিএনএসও দেওয়া যাবে না। ডিএসএলএন এর মধ্যে গ্লুকোজ রয়েছে, ডিএনএস এর মধ্যে গ্লুকোজ রয়েছে, দুই দুই নাম্বার গেল। তিন নাম্বার, যে রোগীগুলা সোডিয়াম লেভেল বেশি, কত, 135 থেকে 145, যদি একটা রোগীর সোডিয়াম ক্লোরাইড যদি থাকে 147, যদি বেশি থাকে, সেই রোগীকে এনএসও দেওয়া যাবে না, ডিএনএসও দেওয়া যাবে না, কারণ এনএস এর মধ্যে সোডিয়াম রয়েছে, ডিএনএস এর মধ্যে সোডিয়াম রয়েছে, সেগুলো বেশি দেওয়া যাবে না। আশা করি বুঝতে পেরেছেন। ডিএনএস স্যালাইন আমরা দুই ধরনের পেয়ে থাকি, 5% ডিএনএস আর 10% ডিএনএস। 5% ডিএনএস এর যোগফল করলাম কত, 278, আর যোগ 308, 308, এই দুইটা যোগ করলে কত হচ্ছে, 586। আমাদের ব্লাডের অসমোলারিটি হচ্ছে 275 থেকে 295। এটা যদি নর্মাল ব্লাডের অসমোলারিটি হয়ে থাকে, স্যালাইনের ঘনত্ব অনেক বেশি, তাহলে 5% ডিএনএস হাইপারটনিক। 10% ডিএনএস এ ডবল হবে, 586 ডবল কত, 1172 অসমোলারিটি, এটাও হাইপারটনিক। একদম সিম্পল বিষয়, মুখস্থ করতে হবে, খাতায় 2-3 বার লিখলেই পেরে যাবে। নেক্সট হচ্ছে কলেরা স্যালাইন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কলেরা স্যালাইন পরীক্ষাতে ভাইভাতে জিজ্ঞাসা করবে যে ডায়াবেটিস রোগীকে কলেরা স্যালাইন কেন দিব না, কেন দিব না, আজকে ক্লাসে জেনে যাবো। ডাই ডাই ডায়রিয়া রোগীকে কেন নর্মাল স্যালাইন দেবো না, শুধু সোডিয়াম রয়েছে, নর্মাল স্যালাইনে অনলি কম্পাউন্ডস সোডিয়াম আর ক্লোরাইড, কিন্তু ডায়রিয়া হলে আমাদের শরীর থেকে পটাশিয়াম বের হয়, সোডিয়াম বের হয়, ক্লোরাইড বের হয়, তারপরে কি কি বের হয়, ক্যালসিয়াম বের হয়, সবগুলো। ও মনিটরিংটা আরেকবার বলতে বলছে, মনিটরিংটা আরেকবার কেন বলতে হবে, ক্লাসটা করতে হবে, এই কারণে মনিটরিং করব। মনে করেন আপনি মাছ রান্না করছেন, মাছ রান্না করছেন, মাছ রান্না করতে করতে আপনি এক চামচ এক চামচ লবণ দিয়েছেন, এক চামচ লবণ দেওয়ার পরে দেখছেন যে সেম রয়েছে বা একটু বেশি হয়ে গেছে, একটু বেশি হয়ে গেছে, তরকারিতে যতটুকু লবণ থাকা প্রয়োজন একটু বেশি হয়ে গেছে। এখন আপনি কি মনিটরিং করবেন না, আরেক চামচ লবণ দেবো কি দেবো না, ভাববেন না যদি আরেক চামচ লবণ দিই তাহলে তরকারিটা খাওয়া যাবে না, বেশি হয়ে যাবে। তাহলে আমরা তো জেনে গেছি, কি জেনে গেছি, নর্মাল স্যালাইনে আমাদের কি করে, বিপি বাড়ায়, ব্লাড প্রেশার বাড়ায়, ইনক্রিজ। নর্মাল স্যালাইন আর কি করে, আপনার ব্লাড প্রেশার বাড়ায়, আর কি বাড়ায়, এনএসসিএল বাড়ায়। শরীরে নর্মাল আছে 135 থেকে 145, যদি কম হয়ে যায় সেটাও বাড়িয়ে দেয় নর্মাল স্যালাইন দিলে। দুটা জিনিস বাড়ায়, যে ব্লাড প্রেশার বাড়ায় এবং আপনার সোডিয়াম লেভেলটা বাড়ায় দেয়। নর্মাল স্যালাইন আর কি বাড়ায়, ডিএম পেশেন্টদের দেওয়া যায়, যাদের শরীরে গ্লুকোজ নেই, গ্লুকোজ প্রয়োজন নেই, তাদের এগুলো দেব। এখন একটা রোগীর দেখা গেল যে ইলেকট্রোলাইটস, এখানে বলছি ইলেকট্রোলাইটস মনিটরিং করতে, ইলেকট্রোলাইটস সোডিয়াম, পটাশিয়াম আর ক্লোরাইড, যেহেতু নর্মাল স্যালাইনে রয়েছে এএনএ, সোডিয়াম রয়েছে আর ক্লোরাইড রয়েছে, এই দুইটা জিনিস আমাদের নর্মাল স্যালাইনে প্রেজেন্ট রয়েছে। এখন একটা রোগীর যদি 147 যদি সোডিয়াম থাকে, তাকে কি নর্মাল স্যালাইন দিব, দেওয়া যাবে না। ওকে, যদি তার ডায়াবেটিস আছে, পেশেন্টের ডায়াবেটিস রয়েছে আবার সোডিয়ামের রেজেন্স এসেছে 147, তাহলে সে সময় ইউজ করবে কি,
নর্মাল স্যালাইনই দেবে, যেহেতু ডায়াবেটিস রয়েছে রোগীর। ডায়াবেটিসে তো ডিএ স্যালাইন দেওয়া যাবে না, ডায়াবেটিস রোগীকে ডিএনএস স্যালাইন দেওয়া যাবে না, দিতে হবে কি, তার খাবার হচ্ছে নর্মাল স্যালাইন। সেই ক্ষেত্রে নর্মাল স্যালাইন কত ধরনের ছিল? নর্মাল স্যালাইন ছিল 0.9%, 0.45%, 0.22%। সেক্ষেত্রে এই যে দিতে, যে স্যালাইনে সোডিয়ামের মাত্রা খুবই কম, সেই স্যালাইনটা দিতে হবে। এর জন্য ইলেকট্রোলাইটস চেক করা লাগে, যে রোগী যদি সোডিয়ামের মাত্রা বেড়ে গেলে দেবেন নর্মাল স্যালাইন অমিট করে দেবে। ওকে। আবার দেখা গেছে যে রোগীর যদি ডায়াবেটিস থাকে সেই সময়তেও আপনার ডিএসএলএন দিবেন। এর জন্য বলা হয়েছে যে এইগুলো মনিটরিং করতে হবে। ব্লাড গ্লুকোজ লেভেল মনিটরিং করতে হবে। একটা রোগীর দেখা গেল যে আপনার ইনসুলিন প্লাস ডিএসএলএন দিচ্ছে, ওর শরীরে যদি গ্লুকোজ লেভেল বেশি থাকে, হঠাৎ করে একটা রোগীর গ্লুকোজ লেভেল বেশি, সেই রোগীকে ডিএসএলএন দেওয়া যাবে না, ডিএনএসও ডিএনএসও দেওয়া যাবে না, ডিএসএলএনও দেওয়া যাবে না। এর জন্য বলা হচ্ছে ব্লাড গ্লুকোজ মনিটরিং করতে হবে। এরপর কি বলছে, বিপি মনিটরিং করতে হবে। যেহেতু নর্মাল স্যালাইনে ব্লাড প্রেশার বাড়ায়, যে একটা রোগী যদি 200/100, 200/100 বিপি হয়, সেই রোগীকে নর্মাল স্যালাইন দেওয়া যাবে না। মানে অটোমেটিকলি তো ব্লাড প্রেশার বেশি, তখন তাকে কি করতে হবে, লো